আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা তাদের জন্যই যারা 2026 সালে ইউরোপে আসতে ইচ্ছুক। আরও স্পেসিফিক্যালি যদি বলি, স্পেন কিংবা পর্তুগাল আসতে ইচ্ছা পোষণ করতেছেন। অ্যান্ড এই ভিডিওতে আমি আলোচনা করব স্পেন নাকি পর্তুগাল, কোনটা হবে আপনার নেক্সট ডেস্টিনেশন। তো যারা স্পেন কিংবা পর্তুগাল আসতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন দেরি না করে শুরু করি। তো প্রথমেই ভিডিও শুরু করার আগে আমি বলে দিব যে কী কী বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড এর মধ্যে থাকবে হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট দুইটা দেশের এইসব বিষয়ের কম্প্যারিজন। প্রথমেই আমাদের আলোচনার মধ্যে থাকবে হচ্ছে কী কী ভিসা অ্যাভেলেবল এবং ভিসা রেশিও কীরকম। তারপর আমরা কথা বলবো হচ্ছে ভিসার কস্টিংটা কীরকম এটা নিয়ে। তৃতীয়ত সিটিজেনশিপ পাওয়া কতটা ইজি কিংবা কতটা ডিফিকাল্ট এইসব বিষয় নিয়ে। আর ঠিক তারপরেই আলোচনা করবো হচ্ছে এখানে স্যালারি নিয়ে, এবং স্যালারি পরে কস্ট অফ লিভিং কীরকম সেটার একটা ছোটোখাটো কম্প্যারিজন হবে। এবং সবার এন্ডে জব মার্কেট কীরকম, কোন দেশে আসার কী কী বেনিফিট আছে এগুলো নিয়ে আলোচনা হবে। এবং সবার শেষে আমার যে মতামত এবং অ্যাডভাইসগুলো আছে সবার উদ্দেশ্যে আমি সেটা উপস্থাপন করব। তো চলুন শুরু করি আমাদের যে প্রথম টপিক, সেটা হচ্ছে ভিসা অ্যাভেলেবল কী কী সেগুলো নিয়ে। তো কী কী ভিসা অ্যাভেলেবল, দুইটা দেশে মোটামুটি প্রায় সিমিলার কাইন্ড অফ ভিসা অ্যাভেলেবল, যাদের মধ্যে অন্যতম হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা, জব সিকার ভিসা, এন্টারপ্রেনারশিপ ভিসা, স্টুডেন্ট ভিসা। অ্যান্ড মোটামুটি ভিসার প্রসেসিংগুলো দুইটা দেশের মধ্যেই সিমিলার, বাট পর্তুগাল ভিসা প্রসেসিংয়ের দিক থেকে কিছুটা আগে আছে D1 ভিসা দিয়ে, কারণ D1 ভিসার যে অ্যাকসেপ্টেন্স রেট পর্তুগালে স্পেনের তুলনায় অনেকটাই বেশি, প্রায় 80%, যেখানে স্পেনে প্রায় 50 to 60%-এর মধ্যে। তারা কখনোই লিগালি ডিসক্লোজ করেনি আসলে কতটুকু পার্সেন্টেজ, বাট ধারণা করে নেওয়া হচ্ছে 50 থেকে 60%। অ্যান্ড পর্তুগালের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রায় 80%। যদি আপনার কাগজপত্র সব কিছু কারেক্ট থাকে আপনি এটা ধরে নিতে পারেন যে আপনার মোটামুটি শিওর যে আপনার D1 ভিসা হয়ে যাবে। আর স্টুডেন্টদের ক্ষেত্রে এবং অন্যান্য যারা জব সিকার ভিসা, এন্টারপ্রেনারশিপ ভিসা এবং অন্যান্য সেক্টরে যারা ভিসা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে বলে দেই যে ইন জেনারেল যেই ভিসা রেশিওটা আছে সবগুলোর এভারেজ হচ্ছে পর্তুগালে 70%, অ্যান্ড স্পেনে আবারও বলছি তারা আসলে কখনোই এই লিগাল জিনিসগুলো ডিসক্লোজ করে না, তবে ধারণা করে নেওয়া হচ্ছে প্রায় 50 থেকে 60%। ওকে, তো তারপর চলে যায় হচ্ছে আমাদের যেই ভিসার খরচ আছে এই বিষয়ে আলোচনায়। তো D1 ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় আপনার পর্তুগাল আসতে খরচ পড়বে অ্যারাউন্ড 20 থেকে 25 লাখ বাংলাদেশি টাকা। এখন এখানে ডিফারেন্ট হতে পারে, একজনের সবার সিচুয়েশন সেম থাকে না। অ্যান্ড দেখা যায় যে বিভিন্ন মানুষ, কেউ কেউ ডিরেক্ট দালাল, যে মেন দালাল তাকে ধরে আসে, কেউ কেউ হয়তো বা এখানে অনেকে আছেন আপনারা যারা নিজেরা অ্যাপ্লাই করে কোনো দালাল ছাড়াই হয়তো বা এজেন্সির মাধ্যমে আসবেন। আবার দেখা যায় অনেক সময় এজেন্সি এক দালালের কাছে দেয় এবং সেই দালাল আপনার কাছে যায়। তো এখানে 2-3 হাত বদলের কারণে অনেক সময় কিন্তু এটার কস্টিংটা অনেকটা বেড়ে যায়। দেখা যায় যে 20-22 লাখ টাকা মেন খরচ হইলেও আপনার হয়তো বা দেখা যায় 25 লাখ টাকা কিংবা 26 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। অ্যান্ড স্পেনের ক্ষেত্রেও এই যে খরচটা আছে ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রায় সিমিলার, 22 থেকে 26 লাখ টাকার মতো লাগবে আপনার কম বেশ। তো স্টুডেন্ট ভিসার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে যদি আপনার কোনো স্কলারশিপ না থাকে তাহলে দুইটা দেশেরই আপনার যে এডুকেশনাল এক্সপেন্স আছে বা আমরা যেটাকে ইউনিভার্সিটি ফি হিসেবে বলি, প্রতি বছরে আপনার খরচ পড়বে প্রায় 7,000 ইউরোর মতো। 7,000 ইউরোকে যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি প্রায় 10 লক্ষ টাকার মতো। অ্যান্ড বাকিগুলো হচ্ছে আপনার অ্যাডিশনাল এক্সপেন্স। এবং আপনি যদি 4 বছরের কোর্সে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রতি বছর 7,000 ইউরো করে গুনতে হবে 4 বছরের জন্য, যা প্রায় 28,000 ইউরোর মতো, বিশাল একটা অ্যামাউন্ট। তবে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা স্কলারশিপ পেলেই এখানে আসার জন্য ট্রাই করবেন, নাহলে আমি এটা সাজেস্ট করব না, কারণ আরও অনেক বেটার অপরচুনিটিস আছে আপনার নিউজিল্যান্ডে, আয়ারল্যান্ডে, অস্ট্রেলিয়ায়। সো ওইগুলোও কিন্তু আপনি অপশন দেখতে পারেন। আর হয়তো বা আপনি 5-10 লাখ টাকা এক্সট্রা খরচ করে এরকম বেটার অপরচুনিটি দেশগুলো যেতে পারবেন। সো যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে আমি বলবো আপনি আবার রিকনসিডার করে দেখেন যে আর কোনো বেটার অপশন আছে কিনা আপনার। তারপর আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অ্যান্ড আমি এখানে আসার আগেও এই জিনিসটা নিয়ে খুব চিন্তা করেছি, সেটা হচ্ছে সিটিজেনশিপ। তো আপনার এখানে অনেক পরিমাণ টাকা খরচ হবে। আপনি চিন্তা করবেন আমি এখানে এত পরিমাণ সময় নষ্ট করছি, এত পরিমাণ ট্যাক্স দিতেছি, আমি এখানে কাজ করতেছি, আমার অনেক কিছু ইনভেস্টেড এই দেশটার প্রতি। তো এই যে এত সময়, এত অর্থ, এত শ্রম, এগুলো দেওয়ার পর কি কোনো পার্মানেন্ট সলিউশন হবে কিনা, এখানে থাকার কোনো পার্মানেন্ট ব্যবস্থা হবে কিনা, সেটা নিয়ে সবারই চিন্তা থাকে। তো সেই ক্ষেত্রে যারা ওয়ার্ক পারমিট ভিসা আসবেন কিংবা স্টুডেন্ট ভিসা আসবেন তারা আশা করতে পারেন যে পর্তুগালে অ্যাবাউট 6 মাসের মধ্যে, স্পেনের ক্ষেত্রেও কিন্তু এটা মোরাললেস সেম, 6 মাসের মধ্যে আপনি আপনার রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। আর যদি সিটিজেনশিপের কথা বলি, পর্তুগালে এখনও 5 বছরের সিটিজেনশিপ কন্টিনিউ আছে, যারা বলতেছে 10 বছর হয়ে গেছে, এখনও হয় নাই, এটা চলমান প্রসেসে আছে। অ্যান্ড এখনও সম্পূর্ণভাবে এটা অ্যাকসেপ্টেডও হয় নাই।
সো এটা নিয়ে এখনও আমরা কোনো ক্লিয়ার কিছু বলতে পারতেছি না, সম্পূর্ণভাবে এখনও যেহেতু অ্যাকসেপ্টেড হয় নাই, সেই ক্ষেত্রে এটা যতক্ষণ পর্যন্ত না গ্যাজেট আকারে প্রকাশ হচ্ছে আমরা 5 বছর ধরে নিব, কারণ এখনও 5 বছরের আইনেই আপনার যে পাসপোর্ট বা সিটিজেনশিপের সাবমিশন প্রসেস আছে এটা চলতেছে। আর স্পেনের ক্ষেত্রে এটা একটু ভিন্ন। স্পেনের ক্ষেত্রে হচ্ছে 10 বছর। আপনার ওইখানে যাওয়ার পর লিগালি 10 বছর যেদিন পূর্ণ হবে সেদিন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড যারা ভাবতেছেন যে এখানে আমার মতামত কি, আমার মতামত হচ্ছে যে পর্তুগাল কিছুটা বেটার স্পেনের থেকে, কারণ স্পেনে 10 বছর এটা ফিক্সড, অ্যান্ড পর্তুগাল এখন 5 বছর চলতেছে। এখন যদিও ফিচারে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না তারা 10 বছর করবে। এখানে অনেকেই দেখা যায় যে গোল্ডেন ভিসার জন্য ইনভেস্টমেন্ট করেছে, অনেকেই বিভিন্ন রিজনে 5 বছর সিটিজেনশিপ প্রসেস হওয়ার কারণে এখানে এসেছে। অ্যান্ড তারা অবশ্যই এটার এগেনস্টে, যদি 10 বছরের আইন হয় সেই ক্ষেত্রে এটার এগেনস্টে অবশ্যই তারা কোর্টে এটা নেগোসিয়েশন হবে, অ্যান্ড হয়তোবা পরবর্তীতে দেখা যায় যে তারা 7-8 বছরের মধ্যে এই জিনিসটাকে হয়তোবা ফাইনালাইজ করতে পারে, যদি করে। আর যদি না করে সেক্ষেত্রে 5 বছরই থাকবে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে পর্তুগাল কিছুটা আগে আছে স্পেনের থেকে সিটিজেনশিপের দিক দিয়ে। তো তারপরে যদি আমরা আলোচনা করি যে দুইটা দেশের মিনিমাম স্যালারি নিয়ে, সেই ক্ষেত্রে পর্তুগাল অনেকটাই পিছিয়ে আছে, স্পেনে অনেকটা আগে। পর্তুগালের মিনিমাম স্যালারি হচ্ছে 920 ইউরো, অ্যান্ড স্পেনের মিনিমাম স্যালারি হচ্ছে 1381 ইউরো। সো বিশাল একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। বাট আপনার এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যেটা বিবেচনায় রাখতে হবে সেটা হচ্ছে যে এক্সপেন্স বা লিভিং কস্ট যেগুলো আছে। তো এটাকে যদি আমরা কনসিডারেশনে নেই তাহলে পর্তুগালে কিন্তু লিভিং এক্সপেন্সগুলো স্পেনের বড় বড় সিটির থেকে অনেক অনেক কম। আপনি যদি লিসবনের এক্সপেন্স কম্পেয়ার করেন এবং মাদ্রিদ কিংবা বার্সেলোনার এক্সপেন্স কম্পেয়ার করেন, বার্সেলোনা প্রায় 1.5 গুণ আপনার লিভিং কস্ট। তো আপনি যদি ডিসাইড করেন যে না আমি স্পেনের মাদ্রিদে কিংবা বার্সেলোনায় থাকবো না, আমি ছোটোখাটো কোনো শহরে থাকবো, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ পড়তে পারে অ্যারাউন্ড 400 ইউরো কিংবা 500 ইউরো মাসে। কিন্তু আপনি যদি বড় বড় সিটিতে থাকার পরিকল্পনা করে থাকেন, সেই ক্ষেত্রে মানে ভালো একটা সাস্টেনেবল লিভিং কস্ট হচ্ছে অ্যারাউন্ড 700 ইউরোর মতো। সো দেখা যায় যে 280 ইউরোর একটা বিশাল গ্যাপ দেখা যাইতেছে এটার মধ্যে। বাট পর্তুগালে মোটামুটি খরচ হচ্ছে আপনার ম্যাক্সিমাম 400 ইউরো, আর যদি আপনি বেটার একটা লাইফস্টাইল লিভ করতে চান তাহলে অ্যারাউন্ড 500 থেকে 600 ইউরো। সো আপনি দেখতে পাচ্ছেন যে স্যালারি কম, বাট এখানের যে লিভিং এক্সপেন্স আছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে স্পেনের থেকে কম। স্পেনের স্যালারি কিছুটা বেশি অ্যান্ড লিভিং এক্সপেন্সও কিছুটা বেশি। তো আপনি যদি এইভাবে চিন্তা করেন যে মাস শেষে কোন দেশে আপনার বেশি টাকা থাকবে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এটা স্পেন। কারণ সব কিছু বাদ দিয়ে, যখন আপনার খরচটা বাদ দিয়ে মাস শেষে আপনাকে দেশে টাকা পাঠাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু স্পেনই বেটার হবে। স্পেনে হয়তো বা আপনার 1 থেকে 200 ইউরো এক্সট্রা সেভ হইতে পারে। আর আপনার যদি মনে হয় যে না আমার 1 থেকে 200 ইউরো এক্সট্রার প্রয়োজন নাই, আমি এই এতটুকু স্যাক্রিফাইস করে একটা রিস্ক নিব যে আমি হয়তো বা 3-4 বছর সেভ করে পর্তুগালের সিটিজেনশিপ নিতে পারি কিনা, তবে অবশ্যই আপনার জন্য পর্তুগাল ভালো হবে। আর যদি আপনার দরকার হয় যে না আমি 100-200 ইউরো এক্সট্রা দরকার আমার প্রতি মাসে ফ্যামিলিকে পাঠানোর জন্য কিংবা আপনার পার্সোনাল কোনো কারণে, তবে অবশ্যই আপনার জন্য স্পেন বেটার। ওকে, জব মার্কেটের কথা বললে দুইটা দেশেই মোটামুটি ভালো অপরচুনিটি আছে। এগ্রিকালচারের অপরচুনিটি বিশাল, স্পেনে পর্তুগাল থেকে অনেক অনেক বেশি, কারণ স্পেন পর্তুগালের থেকে অনেক বড় একটা কান্ট্রি। সো আপনার কান্ট্রি যখন বড় হবে জব অপরচুনিটি বড় হবে এবং বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন ধরনের কাজ অ্যাভেলেবল থাকবে। বাট মোটামুটি আমি যদি বলি, আপনার যারা কাজ জানেন অ্যান্ড কিছু স্কিলফুল জিনিস বা কাজ জানা আছে যাদের, তাদের আমার মনে হয় না এই দুইটা দেশের কোনো দেশের মধ্যেই কাজের অভাব হবে। সো দুইটা দেশই মোটামুটি সিমিলার টাইপ অফ অপরচুনিটি আপনাকে দিতেছে। তো আপনি যদি কোনো রকম কাজই না জেনে থাকেন, সেক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে আপনি দেশের থেকে আসার আগে অবশ্যই কিছু না কিছু টেকনিক্যাল কাজ শিখে আসেন। হতে পারে এটা কিচেনের কাজ, হতে পারে ইলেকট্রিক্যাল কাজ, এনি কাইন্ড অফ কাজ আপনার শিখে আসাটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এখানে আসার পর আপনি যদি ওই সব জবের জন্য ওয়েট করে থাকেন যেগুলো ভেরি ভেরি কমন, সেক্ষেত্রে কিন্তু আপনি জব পাবেন না। দেখা যায় জব অ্যাভেলেবল আছে ওই এরিয়ার মধ্যে 100টা, কিন্তু এই জবের জন্য আপনার লোক ওয়েট করতেছে 200 জন লোক বেকার অবস্থায় আছে, কিন্তু 100 জনেরই চাকরি দেওয়ার মতো ক্যাপাসিটি আছে ওই সিটিটার মধ্যে। সেক্ষেত্রে কী হবে, তারা তাদের ট্রাই করবে বেটার সিকিউরিটি, পরিচিত কোনো লোক এটসেট্রা, বা কিছুটা দেখা যায় যে স্যালারি যদি কম্প্রোমাইজ করে পারে, সেই ক্ষেত্রে স্যালারি কম্প্রোমাইজ করে আপনাকে কাজ দেওয়া ট্রাই করবে। সো আপনি সেটা করবেন কেন? আর অন্যদিকে দেখা যাচ্ছে যে যেখানে একটা জবের জন্য 2টা করে লোক আছে, অন্যদিকে দেখা যায় যেগুলো স্কিলফুল জব সেখানে আরও লোকের সংকট, সেখানে মানুষ লোক খুঁজতেছে জবের জন্য, অথচ জব মার্কেটে এমন লোক কাজ জানা লোকই নেই।
সো আমি বলবো যে আপনি কিছু না কিছু কাজ শিখে আসেন, শিখে আসলে এখানে আমি গ্যারান্টি দিতেছি পর্তুগাল হোক কিংবা স্পেন, আপনি যদি কাজ জানেন আপনার কাজের কোনো সংকট হবে না। ওইসব আশায় বসে থাকে না যে আমি রেস্টুরেন্টে ডিশওয়াশ করব, আমি ইয়াতে সুপার মার্কেটে সেলসম্যানের কাজ করব। এগুলো ভাই বেসিক বেসিক জিনিস, এগুলো যে কোনো কাজ জানে না সেও এইসব কাজ করতে পারে। কিন্তু আপনি যদি কোনো একটা স্কিলফুল কাজ জানেন, এই কাজগুলোর ডিমান্ড আছে অ্যান্ড আপনি স্যালারিও কিন্তু ওইসব কাজের থেকে অনেক বেশি পাবেন। বাট ছোটোখাটো একটা আলসামির কারণে কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় মানুষগুলো শিখে না অ্যান্ড পরবর্তীতে এখানে আসার পর সাফার করে। অ্যান্ড শুধু সাফার করে না, দেখা যায় যে পরবর্তীতে যারা আসবে তাদেরকেও একটা ডিমোটিভেট করে দেয়, বলে এখানে কাজ নাই, এই নাই, সেই নাই, তোমরা আইসো না, স্যালারি ভালো পাওয়া যায় না, অ্যাটসেট্রা। সো আমার অ্যাডভাইস হচ্ছে, পার্সোনাল অ্যাডভাইস, যে কাজ শিখে আসেন অ্যান্ড এইগুলো কমপ্লেন করা ভাই অফ করেন। সো লাস্টে যদি আমি আমার ডিসিশন বা কনক্লুশন বলি যে কোন দেশ বেটার, পর্তুগাল নাকি স্পেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে ডিপেন্ড করতেছে সম্পূর্ণই আপনার উপর, আপনার প্রায়োরিটি কী, আপনি কী চাচ্ছেন, এগুলোর উপরেই আপনার আসলে কোন দেশটা ভালো হবে সেটা ম্যাটার করতেছে। তো আমি দুই পক্ষে বলে দিচ্ছি কাদের জন্য স্পেন ভালো হবে, কাদের জন্য পর্তুগাল ভালো হবে। প্রথমত, যদি আপনার টার্গেট হয় যে আমার এক্সট্রা 100-200 ইউরো 300 ইউরো ইনকাম আমার সমস্যা হবে না, আমার মেন প্রায়োরিটি হচ্ছে সিটিজেনশিপ, তো আপনার জন্য পর্তুগাল বেটার। তো এখানে এখনও সিটিজেনশিপের যে প্রসেসটা 5 বছরেই কন্টিনিউ চলতেছে, কিন্তু যদি ফিউচারে বাড়ায় সেটা হয়তো বা 7 থেকে 8 বছর হবে। হলেও আপনার এখানে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, কারণ এখানের যে সিটিজেনশিপের রিকোয়ারমেন্টস ফেয়ারলি ইজি অ্যান্ড মোটামুটি গ্যারান্টিড যে আপনি একবার অ্যাপ্লাই করলে সিটিজেনশিপ পাবেন। সো আপনার যদি টার্গেট সেটা থাকে, অবশ্যই ওয়েলকাম টু পর্তুগাল, চলে আসেন। অ্যান্ড এখানে খুবই ধৈর্যের সাথে কিছুটা সময় ধৈর্য ধরে আপনি এখানে কাটান, ইনশাল্লাহ আপনি এখান থেকে পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। আর যদি আপনার প্ল্যান থাকে এরকম যে আমার কিছুটা এক্সট্রা ইনকাম দরকার, সিটিজেনশিপ আমার হয়তো বা 3-4 বছর পরে পেলেও হবে, সমস্যা হবে না, জাস্ট খালি রিসেন্ট কার্ড হইলে হবে, দেশে যাতায়াত করতে পারলে এনাফ, সেক্ষেত্রে আমি বলবো ওকে, স্পেন আসতে পারেন। স্পেন একটা বেটার অপশন পর্তুগালের থেকে ইনকামের দিক দিয়ে। সো তাদের জন্য স্পেন বেটার হবে। তো আলটিমেটলি আমি যদি একটা জিনিস বলি, দেখেন এখনও হয়তো বা অনেকেই বলবে যে ভাই গ্যাপ তো এত একটা বেশি না, 2-3 বছরের গ্যাপ, সো আমি স্পেনে চলে যাই, হয়তো বা কিছু এক্সট্রা ইনকাম হইতেছে, এটা তো ভালো। আমি বলি যদি ভালো বিবেচনা করেন ভাই, বেটার কান্ট্রি তো আরও আছে, আপনি ফ্রান্সে যেতে পারতেছেন, ইটালি যেতে পারতেছেন, জার্মানি যেতে পারতেছেন, ইনকাম তো অন্যান্য দেশেও বেশি আছে, তাই না? সো এইগুলো আসলে কম্প্যারিজনের মধ্যে আনাটা ঠিক না, কারণ আপনি এক দেশের মধ্যে সব কিছু পাবেন না। আমি যতটুকু জানি যে অনলাইনে যারা এই কোন দেশে আসবো 2026-এ ইউরোপের কোন দেশ ভালো, এগুলো নিয়ে আপনারা যারা রিসার্চ করতেছেন, তাদের দরকার হচ্ছে ভাই স্যালারি দিবে 5,000 ইউরো, সিটিজেনশিপ দিবে 2 বছরের মধ্যে, ঠিক আছে, ফ্যামিলি নিয়ে আসতে পারবো যাওয়ার সাথে সাথে। কোনো দেশে এগুলো সম্ভব না, এটা আপনারাও জানেন, সব ফ্যাসিলিটি সব দেশ দিবে না। আপনার এইখানে পর্তুগালে ফ্যামিলি আনা ইজি, সিটিজেনশিপ প্রসেস ইজি, রেসিডেন্ট কার্ড ইজি, রিনিউ করতে গেলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এখানে স্যালারি কিছুটা কম। স্পেনে দেখা যাইতেছে একটু মাঝামাঝি, তাদের ইনকামটা একটু স্টেবল, বাট ওই যে প্রসেসগুলো কিছুটা লেন্দি, আপনাকে হয়তো বা আরও 3-4 বছর এক্সট্রা সময় স্পেন্ড করতে হবে স্পেনে সিটিজেনশিপের জন্য। আবার যদি আপনি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলো যান, ইনকাম অনেক হাই, কিন্তু দেখা যায় তারা সিটিজেনশিপের জন্য হায়ার রিকোয়ারমেন্টস বসায় রাখছে। সো কিছু না কিছু দেখা যায় প্রত্যেকটা দেশের মধ্যেই মিসিং আছে। তো এরকম বেটার আসলে কোনো দেশই নাই, আমি বলবো ইউরোপে আপনি যদি এভাবে কম্পেয়ার করেন, বেটার কোনো দেশই নাই। বেটার হচ্ছে সেই দেশ যেটা আপনার যে মোটিভ আছে কিংবা আপনার যেটা ইচ্ছা আছে, আপনার উদ্দেশ্য সেটার সাথে খাপ খাইতেছে, সেই দেশই বেটার আপনার জন্য। তো এইটা দিয়েই শেষ করব আজকের এই ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।